আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আমার জীবনের শুরু লগ্নে আমি আমার একটি হাত হারিয়েছি। উন্নত বাংলাদেশ তো এরকম হতে পারে না যে পেটে ব্যথা বা আমার একটু কোমরে ব্যথা আমাকে ময়মনসিংহ চলে যেতে হবে। ক্ষমতার প্রভাবে বিচারক উল্টো পথে চলে গেছে। যে বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না, যে ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে আমাকে বসায় হাসিনার জুলুম নির্যাতনের কঠিন একটা সময় আমাকে বিগত সময়ে ৭ বার গ্রেফতার করা হয়েছে। সর্বোচ্চ জুলুম নির্যাতন করেছে যারা ইসলামপন্থী রাজনীতি করেছে, গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। আমার শহীদি হাতে তারা ভারী যন্ত্র দিয়ে আঘাত করেছে, আঘাত করে বলেছে যে এই রাস্তা যেন আমি ছেড়ে দেই। নেত্রকোনা আলো নিবেদিত কেমন বাংলাদেশ চান, এক সংক্ষিপ্ত ভাবনার মঞ্চ। প্রতিটা প্রশ্নে ফুটে উঠুক আপনার স্বপ্নের বাংলাদেশ। আমি আপনাদের সাথে আছি ধ্রুবিকাসের ধীরা। আজকের অতিথি গাজী মোহাম্মদ আব্দুর রহিম রুহি, সহকারী মহাসচিব, বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটি। চলুন শুনি কেমন বাংলাদেশ চান তিনি। আপনাকে স্বাগতম রুহি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমবিয়া ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্ন, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? একজন খেলাফতপন্থী ইসলামী রাজনীতিবিদ হিসেবে আপনার স্বপ্নের রাষ্ট্র কাঠামো কেমন? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। এই প্রশ্নটা জুলাই গণ অভ্যুত্থানের পর এদেশের সচেতন প্রতিটি নাগরিকের একটা স্বপ্ন। আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? স্বাধীনতার ৫৩ বছর পার হয়েছে। এই ৫৩ বছরে অনেক মানুষ অনেক স্বপ্ন নিয়েছে, অনেক মানুষ অনেক স্বপ্ন দেখেছে। এই স্বপ্ন দেখতে গিয়ে অনেকের মানুষের জীবনহানি হয়েছে, কিন্তু মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। তারা যে স্বপ্ন দেখেছে সে স্বপ্ন আদৌ বাস্তবায়ন হয়নি। তো ২৪শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর মানুষ, বিশেষ করে আমরা যারা খিলাফতপন্থী আছি, ইসলামী রাজনীতি করি, আমরা নতুন করে স্বপ্ন দেখতে আমরা শুরু করেছি যে আমাদের সামনে এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না। প্রতিটা সেক্টরে, প্রতিটা অবকাঠামোতে সমাজে ইনসাফ এবং ন্যায় শাসন প্রতিষ্ঠিত হবে। সেই নতুন আমরা একটা বাংলাদেশ দেখতে চাই। রাষ্ট্রের অনেকগুলো কাঠামো থাকে, গুরুত্বপূর্ণ কাঠামো। তার মধ্যে আপনি বিচার ব্যবস্থা, বিগত ফ্যাসিস্টের আমলে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা বিগত সময়ে দেখেছি ক্ষমতার প্রভাবে বিচারক উল্টো পথে চলে গেছে। তো আমরা এই নতুন বাংলাদেশে এই বৈষম্য, আমরা বিচার ব্যবস্থায় আমরা এই বৈষম্য দেখতে চাই না। আমরা এই বিচার ব্যবস্থায় দেখতে চাই ইনসাফ, ন্যায়পরায়ণ বিচারক থাকবেন। এই যে একটা আমি বিষয় আপনাদেরকে বললাম, বিচার ব্যবস্থা, এই ধরনের আরো গুরুত্বপূর্ণ অবকাঠামো আছে। তো কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, কোনো ধরনের জুলুম নির্যাতন থাকবে না, হেনস্থার শিকার হতে হবে না। প্রত্যেকটা নাগরিক, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে। পরবর্তী প্রশ্ন, আপনার মতে খেলাফত শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কি জানতে চাই। খেলাফত শাসন ব্যবস্থা খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মূল বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। সুতরাং খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি নাগরিকের জান এবং মালের নিরাপত্তা দেওয়া। দেখেন, আজকে এমন একটা পরিবেশ আমরা পার করতেছি, আমার পকেটে একটা ফোন আছে, এই ফোনটা নিয়ে আমি শহর থেকে আমি বাড়িতে যাব, এটার কিন্তু গ্যারান্টি নাই। কিন্তু ইসলামী সোনালী যুগে, খেলাফতের শাসন ব্যবস্থার যুগে আপনার স্বর্ণের টুকরা পড়ে থাকতো, তখন কেউ এই স্বর্ণের টুকরার দিকে তাকাতো না। আজকে খেলাফতের শাসন ব্যবস্থা না থাকার দরুন আজকে আপনার মানুষের জান এবং মালের নিরাপত্তা নাই। দেখেন, আপনার অনেকেই অনেক শাসন পরিচালনা করেছে, সেই পরিচালনার সময় আপনার শাসন ব্যবস্থাকে আপনার কুক্ষিগত করে মানুষের জানের নিরাপত্তা ছিল না। বিশেষ করে বিনা বিচারে মানুষকে হত্যা করা হয়েছে। তো আমরা খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মূল নীতিতে আমরা সর্বপ্রথম আমরা মূল বৈশিষ্ট্যের মধ্যে বলতে চাই, সেটা হচ্ছে
মানুষের জান এবং মালের নিরাপত্তা দেওয়া খেলাফতের রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি। আজকের তরুণ প্রজন্মকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করার জন্য আপনার দল কি ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে? বাংলাদেশ খেলাফত আন্দোলন এদেশের প্রাচীন একটি ইসলামী দল। 1981 সন থেকেই এদেশের তরুণ প্রজন্মকে সঠিক পথে নিয়ে আসার জন্য, ইসলামের পথে ধাবিত করার জন্য সেই 1981 সাল থেকেই ধারাবাহিক একের পর এক কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মকে ইসলামের দিকে ধাবিত করার চেষ্টা করছে। তার অংশ হিসেবে হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি বাংলাদেশের অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার রাজনৈতিক জীবনে ওনার বড় একটি স্লোগান ছিল যে 68,000 গ্রামে 68,000 কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করা, কওমি মক্তব প্রতিষ্ঠা করা, যেই মক্তবের মাধ্যমে তরুণ প্রজন্ম ইসলামী মূল্যবোধের দিকে ধাবিত হবে। পাশাপাশি আমরা তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে থাকি। দেখেন, আপনার মাদকের বিস্তীর্ণ সয়লাভের কারণে আজকে কিন্তু তরুণ প্রজন্ম বিপদগামী হচ্ছে। তরুণ প্রজন্মের পেছনে ইসলামী মূল্যবোধটুকু যদি আমরা তাদের ভিতরে জাগিয়ে তুলতে পারি, তাহলে আমরা আশা করছি আমরা পরিপূর্ণ সফল হব ইনশাআল্লাহ। আপনি যদি রাষ্ট্রীয় নীতি নির্ধারক হতেন, বাংলাদেশের কোন 3টি খাতে আপনি পরিবর্তন আনতেন? আল্লাহ তাআলা যদি আমাকে কখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে আমাকে বসায়, 3টি জায়গায় আমি পরিবর্তন আনার জোর প্রচেষ্টা চালাবো। তার মধ্যে আপনার অর্থনীতি, বিচার ব্যবস্থা, স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন আনা দরকার। দেখেন, আমি আমার নিজ জেলা নেত্রকোনাকে দিয়েই আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমার জেলায় ভবন আছে, বিশাল বড় বড় বিল্ডিং আছে, কিন্তু এখানে চিকিৎসা নাই। আমার জেলা হাওর অঞ্চল, হাওর প্রত্যন্ত অঞ্চল, এখানের মানুষ কত কষ্ট করে নেত্রকোনাতে আসে একটু চিকিৎসা নেওয়ার জন্য, সুচিকিৎসা নেওয়ার জন্য। এখানে এসে হেনস্থার শিকার হতে হচ্ছে। এখানে কোনো ধরনের উন্নত কোনো ট্রিটমেন্ট নাই। আপনার পেটে ব্যথা, সাথে সাথে আপনাকে প্রেসক্রিপশন করে দেবে, ময়মনসিংহ চলে যান। এটা তো হতে পারে না। আমরা উন্নত, এখন সারা বিশ্বের সাথে মিলিয়ে আমরা এখন উন্নত বাংলাদেশ দেখতে চাই। তো উন্নত বাংলাদেশ তো এরকম হতে পারে না যে পেটে ব্যথা বা আমার একটু কোমরে ব্যথা, আমাকে ময়মনসিংহ চলে যেতে হবে। তো এই হেনস্থারই শিকার হলাম। সেজন্য আমি যদি রাষ্ট্র মেরামতের সুযোগ পাই, স্বাস্থ্য খাতে আমি নজর দেব এবং গুরুত্বপূর্ণ অবদান রাখার চেষ্টা করব। আমরাও প্রত্যাশা করছি এমন সুন্দর বাংলাদেশ ফিরে পাওয়ার। রাজনৈতিক জীবনে উল্লেখিত ত্যাগ সম্পর্কে আমরা জানতে চাই। বিগত শাসন আমলটা ছিল ফ্যাসিস্ট হাসিনার জুলুম নির্যাতনের কঠিন একটা সময়। সর্বোচ্চ জুলুম নির্যাতন করেছে যারা ইসলামপন্থী রাজনীতি করেছে। দেখেন, আমাকে বিগত সময়ে 7 বার গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। আমার শহীদে হাতে তারা ভারী যন্ত্র দিয়ে আঘাত করেছে, আঘাত করে বলেছে যে এই রাস্তা যেন আমি ছেড়ে দেই, আমি যেন অন্যায়ের প্রতিবাদ না করি, আমি যেন দেশে যে আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার যে রাজনীতিতে আমরা নেমেছি, এই পথ থেকে যেন ফিরে আসি। কিন্তু আমি কখনোই সে 1 সেকেন্ডের জন্য সেই কল্পনা করি নাই যে এই রাজনীতির ময়দান থেকে আমি ফিরে আসব, আমি পলায়ন করে এই রাজনীতি থেকে চলে আসব। কি বলবো, দেখেন, এই রাজনীতি করতে গিয়ে আমার এই রাজনীতির শুরু লগ্নে, আমার জীবনের শুরু লগ্নে আমি আমার একটি হাত হারিয়েছি। আমার একটি হাতকে শহীদ করেছে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের, তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের, বর্তমানে যারা নিষিদ্ধ এই ছাত্রলীগের দলের লোকজন আমার একটি হাতকে তারা শহীদ করেছে। এরপরও এই রাস্তা, এই কঠিন রাস্তা থেকে আমি পিছপা হইনি। আপনাদের কাছে দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে এই পথে অটল এবং অবিচল রাখে। ব্যক্তিগতভাবে আপনার রাজনীতির অনুপ্রেরণা কোথা থেকে আসে? হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির যে সাহেবজাদা আছেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যিনি প্রধান ছিলেন, উনি আমাকে যখন আমার উপর যখন হামলা হলো, আমি যখন ঢাকা আপনার পঙ্গু হাসপাতালে যখন ভর্তি ছিলাম, তখন হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির সেই ছেলে সাহেবজাদা মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ সাহেব আমার শহীদি হাতটা নিয়ে বলছেন যে এই তোমার এই কাটা হাতের ইশারায় একটা সময় হাজার হাজার মানুষ ইসলামের দিকে ধাবিত হবে এবং রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠান, রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠান আন্দোলনে
ঝাঁপিয়ে পড়বে এবং এটা একটা মডেল হবে। আমার শেষ প্রশ্ন, আপনি একজন এমপি প্রার্থী, যদি জনগণের সেবা করার সুযোগ পান তাহলে নেত্রকোনার কোন কোন ক্ষেত্রে আপনি উন্নয়ন আনতেন? নেত্রকোনাতে সবচাইতে যেটা বেশি মানুষের দরকার, এখানে অনেক মানুষ বেকার, শুধু পুরুষ না, এখানে নারীরাও বেকার। নারীদের কর্মসংস্থান খুব জরুরি হয়ে পড়েছে। নারীদের পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান খুব জরুরি হয়ে পড়েছে। আমি যদি কখনো সুযোগ পাই তাহলে আমি সর্বপ্রথম এই যে আপনার বেকার সমস্যাটা নেত্রকোনাতে চলতেছে, কর্মহীন মানুষগুলোর কর্ম ফিরে পাওয়ার জন্য আমি নেত্রকোনাতে আমি বড় একটি শিল্পনগরী গড়ে তোলার চেষ্টা করব, যাতে করে মানুষ এখানে কর্মসংস্থানের জায়গা পায় এবং মানুষ অর্থনৈতিকভাবে একটু স্বাবলম্বী হতে পারে, একটু ভালো থাকতে পারে। আপনি জানেন এটা একটা হাওর অঞ্চল। এই হাওর অঞ্চল থেকে বিশেষ করে অনেক দূর দূরান্ত থেকে নেত্রকোনার 10টি উপজেলা, প্রত্যেকটা উপজেলাতে কিন্তু উন্নত কোনো চিকিৎসা নাই, একটা অপারেশন থিয়েটার নাই, একটা রোগীকে দেখবে ভালো একজন ডাক্তার নাই। সেজন্য মানুষ কিন্তু নেত্রকোনাতে চলে আসে, শহরে চলে আসে, কিন্তু শহরে এসে সে তার কাঙ্ক্ষিত চিকিৎসা পায় না। সেজন্য আমি যদি সুযোগ পাই, জনগণ যদি আমাকে এমপি হিসেবে যদি সুযোগ করে দেন, তাহলে আমি নেত্রকোনার মানুষের জন্য এই স্বাস্থ্য খাতে আমি পরিবর্তন করব, চিকিৎসা ব্যবস্থায় আমি পরিবর্তন আনবো। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, পাশাপাশি নেত্রকোনার আলোকেও ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। ভাবনা বিনিময়ে ফুটে উঠুক স্বপ্নের বাংলাদেশ। দেখছিলেন নেত্রকোনার আলো নিবেদিত কেমন বাংলাদেশ চান। এতক্ষণ আমাদের সাথে ছিলেন আজকের অতিথি গাজী মোহাম্মদ আব্দুর রহিম রুহি। পরবর্তী পর্বে ফিরে আসবো নতুন কোনো অতিথি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্ন করুন। ধন্যবাদ।